আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে কিছু ভারতীয় মহল থেকে বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে উস্কানিমূলক মন্তব্য ও রাজনৈতিক বক্তৃতা বাড়ছে। সেখানে এখন ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে, যা ক্রমাগত বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে সর্বশেষ হামলাটি বিভ্রান্তির অস্থিতিশীল প্রভাবকে তুলে ধরে, যা শুধুমাত্র প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে নিজের অ্যাকাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো উস্কানির শিকার না হয়ে সবাইকে সর্বোচ্চ সংযম থাকার আহ্বান জানান তিনি। কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের বাইরে গিয়ে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করা অপরিহার্য বলেও মনে করেন তারেক রহমান। ভারতের হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকার চেষ্টা সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরতা, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে। ভারতকে তার অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সমস্যা মোকাবেলায় পরামর্শ দিয়ে রিজভী আহমেদ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের নিরাপত্তায় ভারতে জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনী পাঠানোর দাবি জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। ভারতের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড। তাদের নিজেদের দেশে মুসলিম, খ্রিস্টান, নিম্নবর্ণের, দলিত, হিন্দু, শিখ সহ সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থির। বিশ্ববাসী জানে হিন্দুত্ববাদী ভারত সংখ্যালঘু নির্যাতনের আতুর। বিশ্বের 1 নম্বর বর্ণবাদী দেশ হলো ইন্ডিয়া। সে দেশে মুসলমান নাগরিকদের উপর নানা জুলুম নির্যাতন করা হচ্ছে বছরের পর বছর ধরে। ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ নয়াপল্টনের বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নেয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ভারত। বাংলাদেশের সকল ধর্মের মানুষের সহ অবস্থান রয়েছে। বিষয়টিকে পরিকল্পিতভাবে উস্কে দিচ্ছে একটি মহল। স্বাধীন বাংলাদেশের মানুষ দিল্লির দাসত্ব মেনে নেবে না বলেও জানান তিনি। ভারত তাদের মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। ভারত ত্রিপুরায় বাংলাদেশ সরকারি হাই কমিশনের খুবই শান্তিপূর্ণ। তারা মূলত সেখানে শান্তিরক্ষী বাহিনী মূলত বিএনপি বলছে যে কোন ধরনের অফিসে হামলা করেছে, এটা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক যে আইন, এই আইন লঙ্ঘন করে তারা এই হামলা করছে। ভারত এবং দিল্লির তার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মিশনে যারা সেখানে চাকরি করে তাদের সকল নিরাপত্তা, তাদের জীবন মানের নিরাপত্তা, এই নিরাপত্তা তারা সেখানে না দিয়ে বরং উগ্র হিন্দুবাদীদেরকে তারা লেলিয়ে দিয়েছে। বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। এদেশে সংখ্যালঘুরা আগের চেয়ে অনেক নিরাপদ আছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। দুপুর 12টায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে বরিশাল নগরীর সদর রোডের টাউন হল চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে টাউন হলের সামনে সমাবেশ করে তারা। বক্তারা বলেন, উপমহাদেশে একমাত্র বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, তাই বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না। ভারত বাংলাদেশকে বন্ধু বললেও ক্ষতি করার জন্য তারা একত্রিত হয়েছে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় জামিন শুনানি হয়নি। পরবর্তী জামিন শুনানির তারিখ 1 মাস পিছিয়ে 2 জানুয়ারি ধার্য করা হয়েছে। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম এই আদেশ দেন। এ বিষয়ে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক জানান, আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন। এর আগে গেল 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকা থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন 26 নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানো না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইনজীবী সমিতি। সকালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে এ হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে তাকে গ্রেপ্তার দেখানোর দাবি জানানো হয়। চিন্ময় দাসের পক্ষে কেউ যদি ওকালতনামা দাখিল করে সঙ্গে সঙ্গে তাকে আদালত পাড়ায় গণপিটুনি দিয়ে বার কাউন্সিল সনদ বাতিল করার হুঁশিয়ারি দেন আইনজীবী সমিতির সদস্যরা। বাংলাদেশে সম্প্রচার হওয়া সব ভারতীয় চ্যানেল বন্ধ চেয়ে রিট শুনবেন হাইকোর্ট। বুধবার বিষয়টির উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চে উত্থাপন করা হলে রিট শুনবেন বলে আদেশ দেন। জনস্বার্থ বিবেচনায় রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় বুধবার আসবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এর আগে সোমবার বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 19 ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। সালে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান পাসপোর্ট অধিদপ্তর দ্বিতীয় অবস্থানে, বিআরটিএ আর তৃতীয় আইন শৃঙ্খলা বাহিনী। টিআইবির সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 গবেষণার প্রতিবেদনে তা প্রকাশ পেয়েছে। টিআইবি কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক বললেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মানুষ বাধ্য হয়ে ঘুষ দিয়েছে। ঘুষ লেনদেন হয়েছে 10,902 কোটি টাকা। তিনি আরও বলেন, বিগত সময়ে দুর্নীতির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়নি সরকার ও দুদক, তাই অবস্থার উন্নতি হয়নি। আতিকার রহমানের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস, এরপর বিআরটিএ, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও ভূমি অফিস। সরকারি হাসপাতাল, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জাতীয় পরিচয়পত্রের সেবা সহ 18টি প্রতিষ্ঠান। গড়ে প্রতিটি মানুষ 5,600 টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে। সেবা গ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের 1.43% এবং জাতীয় আয়ের 0.22%। এটা একটা বিশাল বোঝা। পাসপোর্ট অফিসে এখানে যে সেবা গ্রহীতাদেরকে হয়রানি যারা করে তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে, সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। যারা পদক্ষেপ নেওয়ার কথা তারাই কিন্তু এই যে দুর্নীতির ফলে যে অর্থ অর্জিত হয় তার লাভবান হন। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, 13 বছরে ঘুষ লেনদেন হয়েছে 1,46,000 কোটি টাকা। বাংলাদেশের দুর্নীতি কমছে না, প্রতিষ্ঠান ভিত্তিক দুর্নীতি বাড়ছে। বিগত সরকার দুর্নীতি কমাতে ব্যর্থ হয়েছে। এখন পৃথিবীর সবাই জানে মোটামুটি বাংলাদেশে দুদক অকার্যকর, যদিও 30% মতো মানুষ জানে দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু তার প্রতি যে আস্থাহীনতা সেটার কিন্তু বিশাল নজির হচ্ছে এই তথ্যটি যে মাত্র 0.6% দুদকের কাছে
অভিযোগ করেছেন। টিআইবির প্রতিবেদন অনুযায়ী সেবা পেতে ৭০.৯% পরিবার, দুর্নীতি ও ৫০.৮% পরিবার ঘুষের শিকার হয়েছে। দুর্নীতি ও ঘুষের শিকার হয়েছে সবচেয়ে বেশি বরিশাল বিভাগের মানুষ, আর দুর্নীতি কম হয়েছে রংপুরে। আতিকা রহমান, RTV, ঢাকা। ফ্যাসিবাদের কারণে পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে তা ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ, ছাত্র, জনতা ও সচেতন নাগরিকদের মত বিনিময়ে একথা বলেন তিনি। মোহাম্মদপুর সহ পুরো রাজধানীর সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এখন আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে। নীতি নৈতিকতার পরিমাণ বিষয়টি এত নিম্ন পর্যায়ে আমাদের চলে গেছে, আমার খালি টাকা দরকার, আমার টাকা দরকার। এটা কিভাবে আসতেছে ওইটা কোনো ইম্পর্টেন্ট না। ড্রাগ বেচে আসতেছে, না জুয়া খেলে আসতেছে, না দুর্নীতি করে আসতেছে, দ্যাট ডাজ নট ম্যাটার। যে কোনো উপায়ে আমার টাকা দরকার। এই কোন এক সমাজে আমরা চলে গেলাম? নীতি নৈতিকতা এইরকম একটা লেভেলে চলে গেছে। সো এটারও ইমপ্রুভমেন্ট, এটাও হয়তো একটা দুঃশাসন, দীর্ঘদিনের দুঃশাসন এর ফল হলো এইটা। শেখ হাসিনা 15 বছরে সবকিছু ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন পরিস্থিতিতে নির্বাচনী সংশোধন, সাংবিধানিক ও বিচার বিভাগীয় সংস্কারের পর সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি। নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান প্রধান উপদেষ্টা। সোমবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস মিয়ানমারের জাতিসংঘ শাসিত নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে মত দেন। সাক্ষাৎকারে বাংলাদেশের জন্য আসিয়ানে যোগ দেয়াকে একটি প্রতিশ্রুতিশীল সুযোগ হিসেবে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ 2026 সালের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল সাধারণ মানুষ, তা বাস্তবে দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নিরাপদ সড়ক চায়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজলুল কবির খান নিরাপদ সড়কের জন্য কোনো কাজ করছেন না। উপদেষ্টার এমন ভূমিকা জাতির উন্নয়ন বয়ে আনতে পারে না। তাই জাতীয় ইস্যুতে সকল রাজনৈতিক দলগুলোকে নিরাপদ সড়কের জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলানা রনি জানান, বিআরটিএ এর ব্যাপক অনিয়ম, দুর্নীতির কারণে সড়কে শৃঙ্খলা ফিরছে না। শুধু সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না, কারণ আমাদের দেশের যে সিস্টেম, যে নিয়ম, সেটি হলো যে অনেক সময় রাজনৈতিকভাবে বিরোধী দলে যারা থাকেন তারা সরকারের সকল কাজে কিন্তু বিরোধিতা করে। বিজয়ের 54 বছরে দুর্নীতির কালো থাবা যেন আরও বিস্তার লাভ করেছে। শ্বেতপত্র কমিটির হিসেবে আওয়ামী লীগের 16 বছরেই পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। দুদক সংস্কার কমিশনের প্রধান বলেন, 5 দশকে কোনো সরকারই দুর্নীতির লাগাম টানতে পারেনি। স্বাধীনভাবে কাজ করেনি দুদক। দুর্নীতি দূর করতে রাজনৈতিক সদিচ্ছা, সরকারি কাজে স্বচ্ছতা, দুদক নিয়োগ আইন পরিবর্তন, কর্মকর্তাদের শাস্তির বিধান, অর্থ পাচারের শাস্তি বৃদ্ধি সহ বেশ কিছু সুপারিশ তৈরি করেছে সংস্কার কমিশন। আতিকা রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। দেশের অগ্রযাত্রায় অন্যতম বাধা দুর্নীতি। 54 বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় গেলেও কেউই দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারেনি, বরং নীতি নির্ধারকরাই দুর্নীতিতে জড়িয়েছেন। আওয়ামী লীগ মেয়াদে অর্থ পাচার, খেলাপি ঋণ, ব্যাংক লুট তারই জ্বলন্ত উদাহরণ। আইন, বিচার, প্রশাসন, আইন শৃঙ্খলা কিংবা শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, যোগাযোগ, এমনকি দুদক নিজেও দুর্নীতিতে নিমজ্জিত। সংস্কার কমিশনের প্রধান বলেন, দুর্নীতি দমনে সব সরকারই ব্যর্থ হয়েছে। দুদকে যারা কমিশনার এবং চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এ পর্যন্ত সকল ক্ষেত্রেই দলীয় রাজনৈতিক বিবেচনা কাজ করেছে। দ্বিতীয় হচ্ছে, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরও রাজনৈতিক আনুগত্যের একটা বিষয়ে সবসময় কাজ করেছে। আমলাতন্ত্রের একটা বিশাল প্রভাব
আমরা দেখতে পেয়েছি, সচিব এবং মহাপরিচালক পদে যারা আছেন, যার ফলে একদিক থেকে রাজনৈতিক প্রভাব আর একদিক থেকে আমলাতন্ত্র, এই দুইটার হাতে একটা জিম্মি দশা ছিল দুদকে। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য দুদককে অনেক সময় ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের সুপারিশ নিয়ে সংস্কার প্রস্তাব তৈরি করছে কমিশন। এর মধ্যে অন্যতম দুদকের স্বাধীনতা, নিয়োগ আইন সংস্কার, রাজনৈতিক প্রভাব বন্ধ, সরকারি আয় ব্যয়ের স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সরকারি চাকুরিদের শাস্তি বৃদ্ধি, দুদকের বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন, নিজস্ব প্রসিকিউশন ইউনিট ও মানি লন্ডারিং আইন প্রয়োগে দুদকের সক্ষমতা বৃদ্ধি। যে উপাদানগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্রতিষ্ঠানের উপরে অর্পিত সরাসরি দায়িত্ব আছে দুর্নীতি দমনের বা দুর্নীতি প্রতিরোধের, সেটি যেন কার্যকর হয়। পাশাপাশি অন্য যে সংস্থাগুলোর উপরে রাষ্ট্রীয় যে শুদ্ধাচার ব্যবস্থা যেটাকে বলা হয়, যার মধ্যে প্রশাসন, আইন প্রকাশ সংস্থা, বিচার বিভাগ, অন্য যে কমিশনগুলোর কথা আগে বললাম, এমনকি জাতীয় সংসদ, এদের যে সম্পূরক ভূমিকা, অত্যন্ত অনেক ক্ষেত্রে আবার নিয়ামক ভূমিকা আছে, সেটি ভুললে চলবে না। পুরো প্রাতিষ্ঠানিক আঙ্গিকটাকে, স্পেসটাকে সংস্কারের আওতায় আনতে হবে। একইভাবে কিন্তু সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অর্থ পাচার রোধ ও পাচার অর্থ ফেরাতে দুদকের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সংশ্লিষ্টদের নিয়ে সেল গঠনের প্রস্তাব সংস্কার কমিশনের। ব্যক্তির চেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেবে কমিশন। আতিকা রহমান, ITV, ঢাকা। জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বন বিভাগের স্মার্ট টহল বাহিনীর বিরুদ্ধে। জেলেরা জানায়, মাছ ধরতে গেলে স্মার্ট বাহিনীর সদস্যরা তাদের আটকে 30,000 থেকে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করে। দিতে না পারলে ট্রলার আটকে করা হয় অমানবিক নির্যাতন। মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় জেলে। এসব থেকে পরিত্রাণ চায় জেলেরা। পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। জয়নাল মাঝি 2023 সালে 13 সেপ্টেম্বর মাছ ধরে ফেরার সময় সুন্দরবনের এলাকায় স্মার্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়। এরপর থেকে অকেজো ডান হাত। ওরা গুলি করছে, গুলি করার পর আমি পড়ে রয়েছি, কিন্তু আর এখনো জিজ্ঞাসাবাদ করেনি। স্মার্ট বাহিনীতে যে উপকার করে আর সেই ক্ষতি করে বেশি। আমি স্মার্ট বাহিনীতে না দিয়ে আর সেই ডাকাত ভালো ছিল। জলদস্যু 50,000 টাকা আট করলে হারা পাতলা পাওয়া যাইতে। জেলেদের অভিযোগ, সুন্দরবনে মাছ ধরতে গেলে 30,000 থেকে কয়েক লাখ টাকা মাসোহারা দিতে হয় বন বিভাগের স্মার্ট বাহিনীকে। দিতে না পারলে ট্রলার আটকে করা হয় অমানবিক নির্যাতন। মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় জেলে। ঘরে ভাত থাকুক বা না থাকুক, প্রতি মাসে স্মার্ট বাহিনীকে চাঁদা দিতেই হয়। ধরিয়ে নিয়ে এবার টাকা দাও, তেল নেয়, মাছ উড়ায়, মাছ উড়াই দাও কত দিন। সাগরের ওয়েদার খারাপ হয়, ওয়েদার খারাপ হইলে যে আমরা যে কোনো এক জায়গায় আশ্রয় নেবো, সুন্দরবন ঢুকলে আমাদের ধরিয়ে নিয়ে চালান দিয়ে যায়। স্মার্টে 4 লাখ 5 লাখ একজনের ডেগুন দেওয়া ধরলে দাদারা করে। এই হেমায়ত মল্লিকের একটা বোট ধরিয়া 5 লাখ টাকা নেছে এবং জাল ধরি সবসহ শেষ করে ফেলাইছে। সাগর বা সুন্দরবনের আশেপাশের এলাকায় মাছ শিকার বা বন্যার কারণে নিরাপদ আশ্রয়ে গেলে জেলেদের উপর স্মার্ট বাহিনীর হামলা ও নির্যাতনের কথা স্বীকার করেন ট্রলার মালিক সমিতি। বলেশ্বর নদী এবং কচিখালিতে যেসব জেলেরা জাল বায়, এদের এই মাঝে মাঝেই স্মার্ট বাহিনী ধরে নিয়ে যায়। তো যারা টাকা পয়সা দেয় তাদেরকে ছাড়িয়ে দেয়, বাকি যারা চালান দিয়ে দেয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেন বন বিভাগ। যে কোনো অবৈধ চাঁদাবাজি করার বা অবৈধ টাকা পয়সা নেওয়ার বা অবৈধ লেনদেন করার কোনো সুযোগ নেই, এবং সেটা যদি কোনো লিখিত অভিযোগ পাই আমরা, সেরকম আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ইমরুল কায়েস, RTV। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় 7 জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে রাজ্যের 3 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে, বদলি করা হয়েছে একজনকে। মঙ্গলবার সংবাদ মাধ্যম NDTV এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, কূটনৈতিক মিশনে হামলার ঘটনার পর আগরতলায় বাংলাদেশ মিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি থাকলেও এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সোমবার দুপুরে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালায় হিন্দুত্ববাদী একটি সংগঠন। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও 7টি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইমরান খানের মুক্তির দাবিতে সম্প্রতি তার দল PTI এর বিক্ষোভকে কেন্দ্র করে এসব মামলা করা হয়।
1 বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন তিনি। সোমবার সন্ত্রাস বিরোধী আদালতে হাজির করা হয় তাকে। সেখানে নতুন 7টি মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। গত নভেম্বরে পিটিআইয়ের বিক্ষোভে সহিংসতায় পাকিস্তানের আধা সামরিক বাহিনীর রেঞ্জার্সের 3 সদস্য নিহত হন। পিটিআইয়ের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তাদের দলের অন্তত 20 জন প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নয়, বরং জামায়াত ইসলামী সৃষ্ট দাঙ্গায় শত শত মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ এমপি ব্যারি গার্দিনার। বলেন, বাংলাদেশ ইসলামী দেশ। গণ অভ্যুত্থানের পর হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে হামলা চালানো হয়। অন্যদিকে এসব অভিযোগকে জঘন্য ও লজ্জাজনক অসত্য বলে উল্লেখ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে এমপি ব্যারির এ অভিযোগের পর নিজের এক্স হ্যান্ডলে এর সমালোচনা করেন বার্গম্যান। বলেন, বিশেষ করে লেবার এমপিরা প্রকৃত ঘটনা বের করার জন্য ন্যূনতম গবেষণাও করেন না। যা লিখে দেয়া হয় তাই পড়ে যান। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।